না 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 ভাই রেডি সবাই একটু চুপ করে নেই, সবাই চুপ করে এলার ভাই করেন না তুমি এলার ভাই বলেন ইয়াতে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং পঞ্চগড়ে একাধিক এই রাজনৈতিক মামলাগুলো হয়েছে, এই মামলার মাধ্যমে বাণিজ্য হচ্ছে বলে আমাদের অভিযোগ পেয়েছে। আচ্ছা, আর বাংলাদেশে কারণ ভাই নরিয়া না তো বেশি মুয়া ঠেলা ঠেলিতে পিছনে যে পরিস্থিতিতে বাংলাদেশে পুশিং করা হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? আমি পাচ্ছি না, শুরু করুক। ওকে জি আচ্ছা, আমাদের আজকে এখানে আসলে একটা শত বছরের ঐতিহ্যবাহী একটা পৌরশরীফ, পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার এই মির্জাপুর ইউনিয়ন 12 আউলিয়ার পৌরশরীফ। এখানে আমাদের 12 জন পীর আউলিয়ার কবর আছে। এখানে মানুষজন নির্দিষ্ট এই দিনে এখানে কিছুটা আনন্দঘন একটা পরিবেশ হয়, কিন্তু মানুষজন কবর জিয়ারত করতে আসে, দোয়া করতে আসে। তো এরকম বছরের এই দিনে, আজকে এই দিনে প্রায় লক্ষাধিক মানুষের এখানে একটা জনসমাগম হয়। পাশাপাশি এই উপলক্ষে আবার এখানে আশেপাশে জেলা থেকে অসংখ্য দোকান আসে, প্রায় 1000-এর উপরে দোকান থাকে। তো একটা পাশে মোটামুটি মেলারও একটা পরিবেশও তৈরি হয়, যে জায়গায় আসলে এটা অনেকটা বেচা কেনা, এবং এই উপলক্ষে মানুষজন আসে। ছোটোবেলায় আমারও মনে আছে, আমি যখন এসেছিলাম আজকে থেকে 15 বছর আগের কথা যদি বলি, তখন এসে আমরা আসলে যেটা করতাম, এখানে দোয়ার পরে আমরা ওই যে ঘুরে ঝুলাতে যেতাম, এরপরে হচ্ছে আমরা নাগরদোলা উঠতাম, আজকে উঠলাম একটু আগে। তারপর কিছু গাড়ি আছে বাচ্চাদের, ফেরি গাড়ি বলে, এগুলা চালাতাম, কিনতাম। তো আজকে এগুলো দেখে আসলে ছোটোবেলার যে স্মৃতি রোমন্থন সেটা হলো। আমি মনে হয় প্রায় 15 বছর পর আবার এখানে এসেছি। তো এই উপলক্ষে আসলে মেয়েকে আজকে এখানে আসা, এবং এটা আসলেই ভালো লাগছে যে এলাকার যারা মানুষজন, কিন্তু আমাদের উপর জেলা না, পুরো জেলার আশেপাশে জেলা থেকেও অনেকে এসেছে, তাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক পরিচিত মুখ, আবার অনেকেই ছিল আর কি যারা নতুন করে এখানে আসছে, অনেকদিন পরে আবেগ আপ্লুত হচ্ছে, এই জন্য মূলত আজকে এই জায়গায় আসা। আচ্ছা, মাজার দেশে অনেক আগস্টের পরে এক শ্রেণীর মানুষরা মাজারে হামলা করছে, এই বিষয়টাকে এনসিপি কিভাবে দেখে? এনসিপির এখানে এই মাধ্যমে আমাদের দেওয়া হয়েছে সিরিজের মাধ্যমে আমার ইন্ডিভিজুয়াল আচ্ছা আচ্ছা দেখুন, মানে আমরা আমাদের জায়গা থেকে, যেমন এখানে 12 জন আউলিয়ার মাঝে আছে। সিলেটে যদি আপনি দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাঝে আছে, চিটাগাং এরকম বাজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাঝে আছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক পীর আউলিয়া ওনাদের মাঝে রয়েছে। সেই জায়গাগুলোতে গিয়ে অবশ্যই যেটা হয়, আমরা দোয়া করি, তাদের জন্য দোয়া করি। তো এটা তো আছে, এটা তো সত্যি থাকবে। এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আমরা এরকমও দেখি যেগুলো আসলে ব্যবসায়ী প্রতিষ্ঠান বানিয়ে ফেলা হয়। আদতে এখানে কোনো পীর কিংবা আউলিয়ার কখনো মাজার ছিল না, কখনো ছিল না। এটাকে ধর্ম ব্যবসার আড়ালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওটাকে এরকম করে কবর করে মাজার হিসেবে বানানো হয়, লাল তাবু দেওয়া হয়, এই কাজগুলো করা হয়। তো আমাদের কথা হচ্ছে এরকম, মানে মাজারকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা বা এইরকম ব্যবসা কিন্তু আমরা কোনো সমর্থন করবো না। একজন ব্যক্তিও না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সমর্থন করবে। আবার যারা আমাদের সত্যিকারের অলিয়া আউলিয়ার যে মাজারগুলো রয়েছে, সেগুলোর প্রতি আমাদের ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে হলো, নৈতিকতার জায়গা থেকে হলো, শ্রদ্ধাবোধ আমাদের থাকা উচিত, এবং এগুলো রক্ষার দায়িত্ব। কারণ অবশ্যই কারো না কারো, মানে সবার হয়তো থাকবে না, কিন্তু অধিকাংশই সেই জায়গার প্রতি একটা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ সহমর্মিতা, তো সেটার প্রতিও আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। এবং সেই বিষয়গুলো যেন কেউ কারো আমার পছন্দ হচ্ছে না দেখি আমি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো, সেটা নষ্ট করতে যাবো, এই জিনিসটা তো কখনো একটু নিচে ডাউন করিও। ঠিক আছে ভাই।
তার পাশে পাকিস্তান। এই দুটি দেশের মধ্যে যদি এরকম একটা যুদ্ধের কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যায়, সবচেয়ে বেশি তৃতীয় দেশ হিসেবে যে দেশটা ভুক্তভোগী হবে সেটা হলো বাংলাদেশ। আমরা আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগবে। তার উপরন্তু এই দুইটি দেশ হচ্ছে পারমাণবিক অস্ত্র দেশ। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি দেশের মধ্যে ধর্মীয় দিক থেকেও কিন্তু মুখোমুখি অবস্থান মাঝে মাঝে আমরা দাঁড়াতে দেখেছি। আমরা উপমহাদেশের রাইভালরি যখন চিন্তা করি ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে আমরা দেখি যে এই দুইটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে যায়। তো এই জায়গায় আবার আপনারা দেখবেন যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা মাঝে মাঝেই তার বিভিন্ন কথায় কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই। তো সেই জায়গা থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ যে কোনো কারণেই হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়বে। তাদের সাথে শুধু আমাদের বাণিজ্যিক আন্তর্দেশীয় সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি পরিবেশটাও তো গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এর আগে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বলি, বিভিন্ন আন্তর্দেশীয় যুদ্ধ বলি যেখানেই হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর প্রভাব পড়েছে। তো আমরা চাই এটি যেন না হয়, তারা তাদের জায়গা থেকে ধর্মীয় উস্কানিকে যেন ব্যবহার না করে। হামলাটা কিন্তু প্রথম ভারত করেছে। আবার আমরা যখন পেহেলগামে হামলাটা দেখি, কোনো রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে যে পাকিস্তানের এই পাকিস্তান দায়ী, পাকিস্তানের এই অংশটা দায়ী, আগে প্রমাণ উপস্থাপন করতে হবে। সেই অনুযায়ী আন্তর্জাতিক আদালত আছে কিংবা এরকম অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ উপস্থাপন করতে পারে, ওই অনুযায়ী বিচারের আওতায় আসবে। কিন্তু পৃথিবীতে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, নিজেরা প্ল্যান করে ঘটিয়ে দেওয়া হয়, এরপরে দায় চাপানো হয়, এমনভাবে ঘটানো হয় যেন ওই দেশ, ওই সংস্থা, ওই গোষ্ঠীর উপর দায় চাপানো যায়। তো এই ঘটনাগুলো ঘটিয়ে যদি এরকম কোনো কিছু চিন্তা করা হয়, অস্থিতিশীল পরিবেশের চিন্তা করা হয়, এটা আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে সমর্থন করবো না। এবং এই ক্ষেত্রে বড় আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের যারা বর্তমানে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো, আমরা যারা একসাথে অভ্যুত্থানে লড়াই করেছে, তারা যেন এই বিষয়ে জাতীয় ঐক্যটি সবসময় ধরে রাখে। কারণ দেশ যদি থাকে আমরা থাকি, দেশ স্থিতিশীল থাকলে আমরা স্থিতিশীল থাকি। তো দেশ ঠিক থাকা গুরুত্বপূর্ণ। এই জায়গায় এনসিপির পক্ষ থেকে আমাদের আহ্বান রয়েছে, আমাদের যে বর্তমানে সক্রিয় যে রাজনৈতিক দলগুলো, আমরা যেন আমাদের জায়গায় এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন্তর্জাতিক অনেক রকমের চক্রান্ত থাকে। কোনো একটা নির্দিষ্ট দেশে যখন ফ্যাসিস্ট সরকার ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে যায়, তখন তারা এরকম যুদ্ধের মতো বিভিন্ন পরিস্থিতি ঘটানোর তৈরি করার চেষ্টা করে। কারণ এর মাধ্যমে দেশ যখন অস্থিতিশীল পরিবেশে যায়, তখন ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা না বলে জনগণ যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকে, বা যুদ্ধ থেকে কীভাবে নিজেদের বাঁচানো যায়, ক্ষয়ক্ষতি কীভাবে বাঁচানো যায়, ওই পর্যায়ের দিকে যায়। তো আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশের ক্ষেত্রে কিন্তু আমরা এই চিত্র দেখছি। দুইটি দেশের যে সরকার রয়েছে তাদের প্রতি জনগণের কিন্তু এখন আগের মতো আর পজিটিভ ওই যে ধারণা সেটি নেই। সেই জায়গা থেকে এটি তাদেরও কোনো চিন্তা আছে কিনা এটা আমরা জানি না, কিন্তু পরিস্থিতি কিংবা ইকুয়েশন যেই হোক না কেন, আমরা কখনো আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে যুদ্ধ প্রত্যাশা করি না। এবং তাদের এরকম অস্থিতিশীল পরিবেশে বিন্দুমাত্র তারা এই যে আমরা শুনেছি খাগড়াছড়ি সীমান্তে সম্ভবত যে সেখান থেকে প্রায় 50 ঊর্ধ্ব সেখানকার জেলা প্রশাসক জানিয়েছেন যে গুজরাটের মানুষ তাদেরকে পুশ করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের ভিতরে। এইরকম যে কোনো ধরনের অপচেষ্টাকে বাংলাদেশে সফল হতে দেওয়া যাবে না। এই দায়িত্ব ইন্টারিম সরকারের নিতে হবে। ইন্টারিম সরকারকে আমরা অনেক জায়গায় দেখছি যে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু অবহেলা করছে। এই জায়গা অবহেলা করার সুযোগ নেই। এবার আমরা এটিও বলেছি আমাদের জায়গা থেকে, পার্বত্য চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই যে করিডোর দেয়া, তার পূর্বে বাংলাদেশের জনগণের রায় লাগবে। বাংলাদেশের বর্তমানের যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাজনীতি করছে তাদের রায় লাগবে। এটা কোনো ছোট বিষয় না। এর পূর্বে পৃথিবীর ইতিহাসে আমরা অনেক জায়গায় দেখেছি করিডোরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে, বিভিন্ন রকম ইন্টেলিজেন্সের গোয়েন্দা সংস্থা এসেছে, বিভিন্ন দেশ ঢুকেছে, ইউএন ঢুকেছে, ইউএনের নাম করে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনার বিভিন্ন মানুষ ঢুকেছে, রাষ্ট্র ঢুকেছে। এই সুযোগ আমাদের বাংলাদেশে আমরা হতে দিব। তো এটা একটা জাতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন। এই ডিসিশন অন্তর্বর্তীকালীন সরকার একাও নিতে পারে না। তো আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে সেই সিদ্ধান্ত যেন নেওয়া হয়, যেই সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোষহীন থাকে,
এই জায়গায় বাংলাদেশের মানুষ কখনো আপোষ করবে না। রাজনৈতিক বিএনপি বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, জামাত বলতেছে 5 এপ্রিলের মধ্যে নির্বাচন চাই, আপনারা বলতেছেন যে পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন চাই। তাহলে এটা আমরা কিভাবে দেখবো? এবং সংস্কারের যে কোনো কার্যক্রম বা শেখ হাসিনার যে বিচারের কার্যক্রম এখন পর্যন্ত তো শুরু হয়নি, তাহলে নির্বাচনটা নিয়ে আপনার মন্তব্যটা কি? আমাদেরকে নিয়ে আপনি যেটা বলেছেন এটা একটু ভুল বলেছেন। আমরা আমাদের জায়গা থেকে বলেছি পূর্ণাঙ্গ সংস্কার কখনো 1-1.5 বছর সম্ভব না, কিন্তু একটা মৌলিক সংস্কার, সেই মৌলিক সংস্কারের রূপরেখা আমরা নিজে এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি। ওই মৌলিক সংস্কারগুলো যেগুলোর সাথে একটি স্বচ্ছ নির্বাচন জড়িত, যেগুলোর সাথে সুষ্ঠু একটি বিচার ব্যবস্থাপনা জড়িত, ওই যেগুলোর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে কাজ করাটা জড়িত, এই মৌলিক সংস্কারগুলো করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে ডিসেম্বরে হোক, মার্চে হোক আর জুনের মধ্যে হোক নির্বাচন দিতে তারা পারবে, আমাদের আপত্তি নেই। আমরা কিন্তু একবারও বলিনি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়সীমা বলেছে সেটার সাথে আমাদের আপত্তি আছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা যেই সময়ের মধ্যেই এই মৌলিক সংস্কারগুলো করে একটি স্বচ্ছ নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারবে এবং আমরা আমাদের জায়গা থেকে ওইটুকু কনফিডেন্ট হতে পারবো যে তারা এটি দিতে পারবে, তখনই তারা দিক, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। কিন্তু তার পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা ভুলে গেলে চলবে না যে হাজারের অধিক শহীদের জীবনের উপরে, 1.5 লক্ষ আহত যোদ্ধা রক্তের উপরে এই ইন্টারিম সরকার দাঁড়িয়ে আছে। এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত একটা হত্যা মামলার বিচার করতে পারেনি। এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত একটা মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে পারেনি। এগুলো না করার পূর্ব পর্যন্ত যদি ইন্টারিম সরকার চিন্তা করে যে তারা একটি নির্বাচনের কথা বলবে, তাহলে এই রক্তের সাথে তাদের বেইমানি। এবং আরেকটি জিনিস, রক্তের সাথে বেইমানি একটা এক্সকিউজ মনে করি, এটা দিয়ে যদি তারা ক্ষমতার পালাবদল ঘটাতে চায়, এটার দায়ও তাদেরকে নিতে হবে। তাহলে তারা এই চেয়ারগুলোতে বসে আছে কেন? তাদেরকে তো ওই চেয়ারগুলোতে বসানো হয়েছে, তাদের এই কাজগুলো করতে হবে। গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল, উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেওয়া হয়েছে। 9 মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি। রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সবসময় পেয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন। তিনি ওই কিশোরগঞ্জ মিঠামই নষ্টগ্রামে ওই যে রাস্তাটা হাইওয়ে, এই রাস্তা করে পুরো জেলার, পুরো দেশের সামগ্রিক যে বায়োডাইভার্সিটি এটাকে তিনি নষ্ট করেছেন। ওই জেলার মানুষ অলরেডি বোঝা শুরু করেছে এটার উপদ্রবটা কি, এটা অন্যভাবে পরিকল্পনা করা যেত। তো ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে। সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় 9 মাস পরে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরাসরি জবাবদিহি করা উচিত। ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে 9 মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। তো এই কাজগুলো করার পরে, এই মৌলিক সংস্কারগুলো করার পরে যদি ডিসেম্বরে নির্বাচন দিতে পারে ডিসেম্বরে, যদি মার্চে দিতে পারে মার্চে, জুনে দিতে পারলে জুনে, আমাদের এই সময়সীমা নিয়ে আপত্তি নেই। ভাই সর্বশেষ হলো যে আপনি রাজনৈতিক মামলা যেগুলো হচ্ছে এবং অনেক মামলা বাণিজ্য হচ্ছে বলে আমরা, তো সেই বিষয়ে আসলে আপনি এই সময়ে বাংলাদেশের জেলা শহরগুলোতে দেখবেন, বেশি দূর যাওয়া লাগবে না, আপনি পঞ্চগড়েও কিছু দেখবেন, ঠাকুরগাঁতে আরও অনেক বেশি দেখবেন। ইভেন আপনি যত সামনের দিকে যাবেন গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে, আপনি মেট্রোপলিটনে কিংবা ঢাকায় যাবেন, গাজীপুরে, নারায়ণগঞ্জে, এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মামলা। আমরা চাই নামের মামলা